আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছুটির পর আজকে আবার অনলাইন ক্লাস শুরু হলো। আশা করি তোমরা ভালো আছো, ছুটি বেশ ভালো কাটিয়েছো। অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আমেনা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। মুজিব শতবর্ষ আমরা অতিক্রম করছি। প্রতিদিনের ক্লাসেই তোমরা কোনো না কোনো অনুপ্রেরণার কথা শুনছো, অনুপ্রাণিত হচ্ছ আমি বিশ্বাস করি। তারপরেও বলতে ইচ্ছে করছে, একটি অঙ্গীকারই হোক মুজিব বর্ষের, অন্তঃস্থল থেকে কামনা করা অঙ্গীকার। ভেতরের বাইরের সকল অন্ধকার আমরা দূর করবই, জঞ্জাল সরিয়ে পৃথিবীকে বাসযোগ্য আমরা করে যাবই, যা কিনা আমাদের পূর্বজ কবি সুকান্ত ভট্টাচার্য বলে গিয়েছেন। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে ধারণ করে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সুন্দর উদার পৃথিবীতে আমরা সকলেই বেঁচে থাকব, বেঁচে থাকার স্বপ্ন দেখব। এই অঙ্গীকার নিয়ে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করতে চলেছি। তিনটি ছবি দেখতে পাচ্ছ। তিনটি ছবি দেখে আমাদের মাথায় এই মুহূর্তে কি চিন্তা চলছে? আমার মাথায় তো চলছেই, তোমাদের মাথায়ও চলছে, অ্যাটলিস্ট মাথাটা চিন্তা করা উচিত। অর্থাৎ এই ছবির মধ্যেই আমার আজকের পাঠ্য বিষয়টুকু লুকিয়ে আছে। হতে পারে আমরা বুক শেলফে অনেক বই দেখতে পাচ্ছি। বই মানেই অনেক হাসি, অনেক কান্না, অনেক জ্ঞান, অনেক দূরদর্শিতার চিহ্নপত্র। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঠিক তার নিচেই কালি আছে, কলম আছে, আর আছে সাদা কাগজ। যে কাগজে অক্ষরে, শব্দে, বাক্যে উপরের বইগুলো নির্মিত হয়েছে। আর আছে তোমাদের জন্য নির্ধারিত সাহিত্য পাঠ বইটি। আমি আশা করব তোমরা সকলেই বইটি কিনে নিয়েছো এবং প্রত্যেকেই বই খুলে অপেক্ষা করছো আমরা কোন অধ্যায় পড়ব। আবারও একবার বলতে চাই, সাহিত্য পাঠ মূল বইটি ভালো করে অধ্যয়ন না করলে উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রে ভালো নম্বর কোনোভাবেই তোলা সম্ভব নয়। তাহলে আমরা বলতে চাইছি, এই লেখনী দেখে, বই দেখে যে আজকের পাঠ্য বিষয়টা লেখা সম্পর্কিত হবে। রচনা বা সাহিত্য বা শিল্প আমি কেন লিখব, কি লিখব, কোন উদ্দেশ্যেই বা লিখব। যে কারণে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা ছোট্ট করে যদি দেখি, এই রচনার পাঠ করার পরে আমরা কি শিখব? আমরা শিখব রচনার উদ্দেশ্য কি। এখানে আমরা বলতে পারবো যে লেখার উদ্দেশ্য কি, লেখকের লেখার উদ্দেশ্য কি হবে, কিংবা সাহিত্যের উদ্দেশ্য কি হবে। নব্য লেখকদিগের প্রতি বঙ্কিমচন্দ্র উপদেশ দিয়েছেন, তার মধ্য দিয়েই চমৎকার কিছু বিষয় সামনে তিনি উপস্থাপন করেছেন যা শিখবার মতো। মাতৃভাষায় সাহিত্য রচনা করার একটা তাগিদ বা অনুপ্রেরণা আমরা এখান থেকে পাবো। এবং সবচেয়ে বড় কথা, সাহিত্য রচনার পেছনে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে মানুষের কল্যাণ সাধন। আমরা প্রবন্ধতে যাবার পূর্বে প্রথমে দেখে নিই লেখক সম্পর্কে কিছু বিষয়। একটি ছবি দেখতে পাচ্ছ, উপরে লেখা দেখতে পাচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি বলবো যে যার বইতে একটু ভালো করে দৃষ্টি দাও। চট্টোপাধ্যায় বানানটা আমরা অনেকেই ভুল করে ফেলি। এখানে দুটো ট আছে, ফলে নিচে গোল মতো হয়েছে। এখানে রফলা নেই, যার জন্য এখানে বানানে রফলা দেওয়া যাবে না। আমরা যদি একটু সংক্ষেপে বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আর আমরা মুখস্থ রাখবার সুবিধার্থে
জন্ম আর মৃত্যুটাকে পাশাপাশি সাজিয়েছি। তার মৃত্যু 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কলকাতায়। তোমাদের সকলকেই এভাবেই শিখতে হবে এমন কোনো কথা নেই। যে যে উপায়ে শিখতে পারো, যার কাছে যেটি সহজ মনে হয় সে ওভাবেই আত্মস্থ করবার চেষ্টা করবে। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ছিলেন একজন ডেপুটি কালেক্টর, আর বঙ্কিমচন্দ্র নিজেও পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। চাকুরি সূত্রে খুলনায় তিনি যখন ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন তখন সফলতার সাথে নীলকরদের অত্যাচার দমন করেছেন। দায়িত্ব পালনে যেমন ছিলেন নিষ্ঠাবান, বিচারক হিসেবেও তার তেমনি খ্যাতি ছিল। পড়াশোনা করেছেন, উল্লেখযোগ্য একটা তার অবদান পড়াশোনার ক্ষেত্রে 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন, বিএ পরীক্ষায় উত্তীর্ণ স্নাতকদের মধ্যে তিনি একজন। তিনি শুধুমাত্র খুব ভালো একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, বিচারক ছিলেন তাই নয়, বাংলা সাহিত্যে তিনি সাহিত্য চর্চার মধ্য দিয়ে তার অসামান্য যোগ্যতার প্রমাণ রেখেছেন। 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্যের আত্মপ্রকাশ ঘটে। বঙ্কিমচন্দ্রের মোট রচিত গ্রন্থের সংখ্যা 34। বাংলা সাহিত্যে তিনিই প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করেন, যে উপন্যাসটির নাম দুর্গেশ নন্দিনী। উপন্যাসটি প্রকাশিত হয় 1865 সালে। এটি মনে রাখবার মতন একটি বিষয়, খুবই চমকপ্রদ, সাধারণ একটি জ্ঞান। ভবিষ্যতে তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, অ্যাডমিশন টেস্ট দিবে, দেখবে যে এখান থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তো থাকবেই। সুতরাং মনোযোগ দিয়ে আমার সাথে তুমি তোমার বইটাকে খেয়াল করতে থাকো। তো তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, মৃণালিনী, সীতারাম, দেবী চৌধুরানী, রাজসিংহ, চন্দ্রশেখর ইত্যাদি। তিনি ইংরেজিতে একটি উপন্যাস লিখেছেন যার নাম ছিল রাজমোহনস ওয়াইফ। ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ তিনি রচনা করেছেন। তার কয়েকটি গদ্য গ্রন্থের নাম আমরা নিচে উল্লেখ করছি: লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি। এর মধ্যে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, সাম্য, কৃষ্ণচরিত্র এবং বিবিধ প্রবন্ধ মূলত প্রবন্ধ জাতীয় রচনা, কিন্তু কমলাকান্তের দপ্তর প্রবন্ধ হলেও লঘু হাস্য নিবন্ধ, তাই ওটাকে আমরা বলতে পারি হাস্য রসাত্মক রচনা। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরেও বঙ্কিমচন্দ্রের অন্যতম কীর্তি হচ্ছে তিনি বঙ্গদর্শন নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন ও প্রকাশও করেছেন, যা তিনি করেছেন 1872 সাল থেকে। 1872 সালে বাংলা সাহিত্যে এই অসামান্য অবদানের জন্যই তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। এবার আমরা মূল প্রবন্ধে যাব। আমরা যদি প্রবন্ধে যাই তাহলে আমরা দেখব মোট 13টি প্রস্তাব বা পরামর্শ দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধটিকে সাজিয়েছেন। নাম দিয়েছেন বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। প্রথম রচনাটি প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। আবারও বলছি, প্রচার পত্রিকায়। এই ছোট ছোট তথ্যগুলি তোমরা মনে রাখবে, প্রয়োজনে খাতায় লিখে মনে রাখবে, কারণ এগুলো থেকে তোমরা নৈবেত্তিক প্রশ্ন হিসেবে পেয়ে যাবে। এই প্রচার পত্রিকায় 1885 সালে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই প্রবন্ধটি প্রকাশিত হয়। পরবর্তীতে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়ত, প্রবন্ধটি সাধুরীতিতে রচিত, আকারে খুবই ছোট, কিন্তু চিন্তার দিক থেকে
মৌলিক, অর্থাৎ একেবারে নিজস্ব চিন্তা ভাবনাকে বঙ্কিমচন্দ্র এখানে উপস্থাপন করেছেন, যে কারণে এই প্রবন্ধটি যেমন সার্বজনীন একটি আবেদন, সর্বকালীন একটি আবেদন রেখেছে, পাশাপাশি প্রবন্ধটি পাঠ করে এক ধরনের উপভোগ্যতাও আমরা লাভ করব। আমি আমার যান্ত্রিক ত্রুটির কারণে প্রবন্ধটা স্ক্রিনে উপস্থাপন করতে পারছি না, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আগামী ক্লাসে আমি উপস্থাপন করবার চেষ্টা করব। আমরা আজকে 13টি প্রস্তাবনার প্রথম 5টি প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের প্রত্যেকের সামনে বই আছে, এটি আমি আশা করছি এবং আমি অনুরোধ করছি তোমরা তোমাদের সামনে বইটাকে নাও। আমি তোমাকে পড়ছি এবং বুঝিয়ে দিচ্ছি, তুমিও সেটি আমার সাথে বুঝে নেবার চেষ্টা করো। কোথাও অসুবিধা বোধ করলে কমেন্টে আমাকে জানাবে। যেমন প্রথম প্রস্তাবনা ছিল 1, যশের জন্য লিখিবেন না, অর্থাৎ সুনাম পাওয়ার জন্য, সুখ্যাতির জন্য, কীর্তি, অন্যের কাছে কীর্তিমান হওয়ার জন্য, মহৎ হওয়ার জন্য লেখবার কোনো প্রয়োজন নেই। কারণ যদি লেখার আগে মানসিকতায় থাকে আমি অনেক নাম করতে চাই, এজন্য আমি লিখছি, তাহলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। তার প্রথম কথাটাই ছিল খ্যাতি বা যশের জন্য লেখার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ মনোযোগ দিয়ে লেখাটার দিকে মনোযোগ দেওয়া উচিত, যাতে লেখার গুণেই পাঠক তাকে গ্রহণ করে। দ্বিতীয় প্রস্তাবনায় আমরা দেখব বঙ্কিমচন্দ্র পরামর্শ দিলেন নবীন লেখকদের টাকার জন্য লিখিবেন না। আমরা কম বেশ সবাই জানি ভালো উপন্যাস, নাটক, কবিতা, ছোট গল্পের কদর আছে, বাজারে কাটতি আছে, পাঠক কিনে পড়ে, ফলে পাঠক যখন কিনে পড়ে তখন লেখকও কিছু পয়সা পায়। তো এই টাকার লোভে যেন কোনো লেখক লেখা শুরু না করেন। যদিও তিনি উদাহরণ দিয়েছেন 19বিংশ শতকের শুরুর দিকের এই লেখা, এবং সে সময় ইউরোপে অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। একটু যদি আমরা খেয়াল করি, 2 নম্বর পরামর্শে বা প্রস্তাবনায় তিনি বলছেন টাকার জন্য লেখা যাবে না। যদিও যে সময়ের উদাহরণ তিনি দিয়েছেন যে তখন ইউরোপের অনেক লোকই টাকার জন্য লিখত, কিন্তু পাশাপাশি তারা এতটুকু শিল্পসম্মত লেখা লিখবার জন্য দক্ষ হয়ে উঠেছিল যে তারা টাকার জন্য লিখলেও লেখার গুণটুকু অক্ষুণ্ণ থাকত, ফলে পাঠক সেই লেখা কিন্তু পড়তো, অর্থাৎ লেখকও লাভবান হচ্ছে, পাঠকও লাভবান হচ্ছে। কিন্তু আমাদের দেশীয় প্রেক্ষাপটে, অর্থাৎ ভারতবর্ষীয় সেই প্রেক্ষাপটে যখন শিক্ষার পরিপূর্ণ বিস্তার হয়নি, সেই সময়টায় যদি শুধু টাকার জন্য কোনো লেখক লিখতে চাইতেন তাহলে তাকে লোকরঞ্জন করতে হবে। এই শব্দটা এখানে বুঝে নেওয়ার খুবই জরুরি। লোকরঞ্জনটা কি? সাধারণ জনগণের মন মতো কথা বলা, সাধারণ জনগণের মনকে খুশি করে কথা বলা, তাদের সন্তুষ্টি অর্জন করার জন্য লেখা। অর্থাৎ এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যাবে সত্য হয়তো চাপা পড়ে যাচ্ছে, সস্তার জনপ্রিয়তার জন্য কিংবা নিজের বইয়ের কাটতির জন্য যা বিশ্বাস করে না তাই লেখক লিখছে, যা লেখক নিজে আনন্দ পান না সেটাই অন্যকে আনন্দ দেবার চেষ্টা করছেন। এইরকম একটি গোঁজামিল তৈরি হবে যদি লেখক টাকার জন্য লেখেন। যে জন্য তিনি বলেছেন যে টাকার জন্য লেখা যাবে না, কারণ যে পাঠক, সে পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে যদি না লেখে, সে লেখা আনন্দ দেওয়ার বদলে বিকৃত হয়ে যাবে এবং সেটি লোকের জন্য অনিষ্ট তথা ক্ষতি ডেকে আনবে। 3 নাম্বারটা যদি আমরা দেখি, তিনি বলছেন যাহা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না।
সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই হচ্ছে, সত্য ও ধর্ম এই দুটোই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য, বা বলতে পারি সত্য যা ধর্ম তা একীভূত করে দেখেছেন। অন্য উদ্দেশ্যে, এই সত্য ও ধর্ম রক্ষা ব্যতীত অন্য যে কোনো উদ্দেশ্যে লেখনী ধারণ করা মানে লিখে চলা মহাপাপ। এখানে খেয়াল করবার বিষয় আছে, অসত্য মানে মিথ্যা, ধর্মবিরুদ্ধ মানে হচ্ছে নীতি নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, এবং মানুষের নিন্দা করা কিংবা মানুষকে কষ্ট দেওয়া, অথবা নিজস্ব কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য যখন কোনো লেখনী ধারণ করা হয়, কলমকে বলা হয় যে অস্ত্রের চেয়েও বড়, অর্থাৎ অসির চেয়ে মসি বড়। এই অর্থে অস্ত্রের চেয়েও বড়। সুতরাং এটি এমন এক অস্ত্র যা চালিত হতে হবে শুভের জন্য, কল্যাণের জন্য, সত্যের পথে। কিন্তু সেটি যদি অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, পরপীড়ন বা স্বার্থ সাধনের জন্য হয়, তাহলে আর যাই হোক সেটি কখনোই কল্যাণকর হতে পারে না। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে মূল প্রবন্ধের মূল কথাটা তিনি বলেছেন যে সাহিত্যের উদ্দেশ্য মূলত হচ্ছে সত্য ও ধর্মকে রক্ষা করা। আমরা একদম শেষে এসে পৌঁছেছি। আমরা 5 নম্বর প্রস্তাবনায় দেখব বঙ্কিমচন্দ্র বলছেন, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এই পয়েন্টের ব্যাখ্যায় ব্যাপারটা হচ্ছে, লেখক মনের তাগিদেই লিখছেন, হয়তো ভাব এসেছে হঠাৎ করেই তিনি লিখছেন, কিন্তু বঙ্কিমচন্দ্রের লিখবার ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছেন না, বলছেন প্রকাশ করবার ক্ষেত্রে একটু যেন সময় নিয়ে নেয়। অর্থাৎ লেখাটা হয়ে যাওয়ার পরে একটুক্ষণ রেখে দিল, পরে যদি সেই লেখাটাকেই আবার পুনরায় পাঠ করলো বা কাউকে দেখালো, তাহলে দেখা যাবে তাৎক্ষণিক যেটাকে সুন্দর বলে মনে হয়েছে, ঠিক বলে মনে হয়েছে, হয়তো সেই লেখারই কোনো একটি শব্দ, কোনো একটি বাক্য বা কোনো একটি ভাব লেখকের চোখে ভুল বলে মনে হতে পারে, দোষ বলে মনে হতে পারে, বা উপযুক্ত না বলে মনে হতে পারে, তখন তিনি সেটি সংশোধন করতে পারেন। উপরন্তু তিনি বলছেন যে কবিতা, নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে শুধু যে কিছুদিন রাখতে বলেছেন তা না, কিছুদিনের একটা ব্যাপ্তি তিনি দিয়ে দিয়েছেন, যে 2-1 বৎসর, মোটামুটি 2-1 বৎসর রেখে তাকে ধীরে সুস্থে পাঠ করে, তাকে সমজদার পাঠকের কাছ থেকে মানে বলবো যে একটু সমালোচনা শুনে লেখকের নিজস্ব মহলে, তবেই সেটি প্রকাশ করা উচিত। তাতে যেটি হবে সেটি হচ্ছে রচনার দোষ ত্রুটিগুলো লেখকের চোখে ধরা পড়বে, সেগুলো পরিশুদ্ধ হবে এবং লেখাটা মানসম্পন্ন হবে। কিন্তু এই যে একটা বড় সময় পরিসর ধরে কাজটুকু করতে হবে, তার জন্য ধৈর্যের প্রয়োজন, তার জন্য নিষ্ঠার প্রয়োজন, তার জন্য লেগে থাকার প্রয়োজন। কিন্তু একটি কথা বলছেন, সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, অর্থাৎ যারা হুট করে লিখছেন, যারা ঝোঁকের বসে লিখছেন, হয়তো যশের জন্য লিখছেন, নইলে টাকার জন্য লিখছেন, নইলে কোনো আদর্শের প্রোপাগান্ডার জন্য লিখছেন, তারা কি করবেন না, এই ধৈর্যটুকু রাখবেন না। তারা লিখবেন এবং কত দ্রুত সেটা বাজারে বিক্রি করে দেওয়া যায় সেই চিন্তায় থাকবেন। ফলে সেটি যা হয়ে যাবে সেটি হবে লেখকের জন্য অবনতিকর, ক্ষতিকর, অপমানজনক। কারণ ঝোঁকের মাথায় একটা জিনিস প্রকাশ করে দিল, তাতে ভুল থাকবে, 10 জনের চোখে পড়বে এবং সমালোচনার সম্মুখীন হবে। আমরা এইটুকু পর্যন্তই আমাদের আজকের ক্লাসটুকুকে সম্পূর্ণ করব। তোমাদের যদি কোনো কিছু না বুঝে থাকো, অথবা যদি তোমাদের কোনো কিছু বুঝবার ইচ্ছে হয়, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তোমাদের জন্য শুভকামনা করছি। ভালো থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আমরা বাকিটুকু শেষ করব। ধন্যবাদ সবাইকে।